আচ্ছা, লোকেশন চেঞ্জ হয়ে গেছে, তার কারণ আমি এখন পুরীতে আছি। আর এক্স্যাক্টলি পুরীতে নয়, আমি কোনারকে আছি। এখানে ঘুরতে টুরতে এসেছি। পুরী আপনারা জানেন সমুদ্রের ধারে। এখানে 2-3টে প্রশ্ন করবো, তারপর তার উত্তর দিয়ে আমি আবার স্টুডিওতে ফিরে যাব বাকি প্রশ্নগুলোর উত্তর পড়ার জন্য। তো প্রথম প্রশ্ন রাকিবজির, তিনি বলছেন অ্যান্ড্রয়েডে একটা ছোট টিপ লাগানো থাকে, কিন্তু আইফোনে পুরো কপালে ছাই বা কালি ঘষে দেওয়া হয়, যেটাকে আইফোন ইউজাররা বলে ডাইনামিক আইল্যান্ড। আমি প্রশ্ন করেছিলাম যে আইফোনে এমন কি জিনিস এখন আছে যেটা অ্যান্ড্রয়েডে নেই। অনেকেই অনেক উত্তর দিয়েছেন, খুব ভালো রেসপন্স এসছে আপনাদের থেকে। অনেক উত্তর এরকম ছিল যেগুলো নিয়ে আমিও ভাবতে বাধ্য হয়েছি, কিন্তু আইফোনে যেটা থাকে আসলে ডাইনামিক আইল্যান্ড, সেই জিনিসটা না এখন দিতে হবেই অ্যাপেলকে। তার কারণ তার মধ্যে ফেস আইডির যে ব্যাপারটা সেটা লুকিয়ে আছে। তো ফেস আইডির জন্য কিছুটা জায়গা তো দরকার। অ্যাপেল সেই ডাইনামিক আইল্যান্ডকে এখন ছোট করে ফেলেছে, কিন্তু ফেস আইডির জন্য মিনিমাম একটা জায়গা দরকার, সেটা 5 হোলের মধ্যে কোনোভাবেই আটানো সম্ভব না। তার জন্যই এটা হয়েছে। তবে অ্যাপেল চাইলে কিন্তু এবার ওই তাদের যে ক্যাপচার বাটনটা দিয়েছে আইফোন 16 সিরিজে, সেই ক্যাপচার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিয়েই দিতে পারতো, ডিসপ্লের নিচে দিয়ে দিতে পারতো। তো সেটা দিলে ওই নচ চলে আসতো, ডাইনামিক আইল্যান্ড সরে যেত। কিন্তু অ্যাপেল তো আপনারা জানেন, অ্যাপেল তাদের এই খারাপটাও তারা মার্কেটিং করে ঠিকঠাক ভালো বলে বিক্রি করতে পারে। তো তাদের ফেস আইডি তারা ছাড়বে না, কারণ ওটাই তাদের আইডেন্টিটি। তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দিলে তো অ্যান্ড্রয়েডের মতো হয়ে যাবে। তাই যতই নচ থাকুক, যতই যাই হোক, তারা ডাইনামিক আইল্যান্ড রাখবেই বা ওই নচ রাখবেই। তো সেটার জন্যই থাকছে। এখন এটা আমাদের অপছন্দ হলেও এটাই অ্যাপেলের বৈশিষ্ট্য, আর অ্যাপেল ইউজারদের জন্য এটাই ভীষণ ভালো একটা জিনিস। পরের কমেন্ট করেছেন ওয়াসিমুল করিম, তিনি বলছেন রিয়েলমিতে ও ডায়ালার। আমি একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন কোম্পানির ফোনে কল রেকর্ড করার জন্য কি কি ডায়ালার ইউজ করা যেতে পারে। তো ও ডায়ালার জিনিসটা ঠিক রিয়েলমির নয়, ওটা আসলে ওপোর যে কটা সাব ব্র্যান্ড আছে, মানে বিবেক ইলেকট্রনিক্স এর ভাই বোনেরা, রিয়েলমি, তারপর ওপো নিজে, তারপর ওয়ান প্লাস, এরকম প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে ওই ও ডায়ালার ইউজ করা যায়। সেক্ষেত্রে ও ডায়ালার দিয়ে আপনি কল রেকর্ড করতেই পারেন। আর ওই ভিডিওতেই আমি ইনফিনিক্স এর কথা বলেছিলাম, কিন্তু তার ভাই অর্থাৎ টেকনোর কথা বলা হয়নি। টেকনোতেও কিন্তু ইনফিনিক্স এর মতোই সব রকম কল রেকর্ড করার সুবিধা রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপে পর্যন্ত কল রেকর্ড করা যায়, যেটা ইনফিনিক্সে যায়। আবার নাথিং ফোন বা মোটরোলার ক্ষেত্রে কল রেকর্ডিং এর এরকম সুবিধা নেই, সেখানে কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে, এরকম কিছু ব্যাপার থাকছে। তো সবাই এখন দিচ্ছে না, তার জন্যই তো আমরা ভিডিওটা বানিয়েছি। অর্পণার, তিনি বলছেন আইকু Z9s, রিয়েলমি P2 Pro, এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা ভালো হবে হালকা গেমিং আর ক্যামেরার জন্য? আইকু Z9s ভালো হবে, ওটাই বেটার হবে। আইকু আসলে ভিভোর ব্র্যান্ড, তো তার জন্য তাদের ওই ভিভোর অ্যালগোরিদমটাই ইউজ করে, তাদের কালার সায়েন্স ইউজ করে যখন ফটো তোলা হয়। তো সেক্ষেত্রে আইকুর ফটো খারাপ হয় না, ভালো হয়। আর রিয়েলমি ফটোগ্রাফির ক্ষেত্রে তেমন একটা বিশাল নাম এরকম নয়। রিয়েলমির বরঞ্চ সেলফি ক্যামেরার জন্য তারা বরাবর বদনাম। আমি বলেই এসেছি, রিয়েলমি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেখানেও এখনো ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ম্যানেজ করতে পারে না। আর 32 মেগাপিক্সেল যদি দিয়ে দেয় একটু নাম্বার দেখানোর জন্য, তাহলে তো সেটা গেলই ধরে নিন। তো রিয়েলমি ক্যামেরার জন্য অতটাও ভালো নয়, তার থেকে আইকু নেওয়াটাই বেটার হবে। আইকু Z9s এমনিতে ভালো ফোন, খুব একটা খারাপ ফোন না, ওই দামে ঠিকঠাক আছে সবকিছু, তো সেই ফোনটা নিতেই পারেন। ঋষান বর্মন, তিনি বলছেন দাদা সনি A6700 ক্যামেরাটা কেমন একটু বলবেন, ভালো নাকি খারাপ? A6700 ক্যামেরাটা ভালো, বেশ ভালো। আসলে এই ক্যামেরাটা বলা যায় বাজেটের মধ্যে 4K তে যদি স্লো মোশন শুট করতে চান, যদি এরকম কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতে চান, বিশেষ করে মানে যে কোনো ভিডিওর কাজ করতে চান, তাহলে এটা খুবই ভালো ক্যামেরা। এই ক্যামেরাটার দাম কমের দিকেই আছে, তার একটাই কারণ এই ক্যামেরাটা ক্রপ সেন্সর দিয়ে আসে। নইলে এতে যা ফিচার আছে, যা কোয়ালিটি আছে, এর দাম অনেক বেশি হতে পারতো। এবার ক্রপ সেন্সরে কিছু অসুবিধা আছে, কিন্তু সুবিধা ওই একটাই, দাম কম হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি 4K তে ভিডিও শুট করবেন, ভাবেন যদি একটা ভালো সনির ক্যামেরা নিতে চান, হ্যাঁ A6700 বেশ ভালো ক্যামেরা, আমার তো খুবই পছন্দের ক্যামেরা। আমাদের চ্যানেলে ভিডিওতে যেসব বিরল দেখেন, ফোন টোন তোলা হয় বা বিভিন্ন জিনিসপত্র দেখানো হয়, ল্যাপটপ দেখানো হয়, সেই ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই এই ক্যামেরা দিয়েই শুট করা হয়। তানিয়া খান বলছেন 30,000 টাকার মধ্যে একটা ভালো ফোনের নাম বলুন প্লিজ, যেটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে। আচ্ছা, ভালো ফোন বলে তো কিছু হয় না, আপনি কি কাজে ফোনটা ব্যবহার করবেন তার উপর নির্ভর করছে। আপনি ব্যালেন্সড ফোন চাইলে, একটু সিকিউর ফোন চাইলে স্যামসাং এর ফোন, মানে যে ফোনটা নিয়ে চালিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না, স্যামসাং এর A35 ভালো ফোন। যদি আরো কম দামে চান, গত বছরের A34 দেখতে পারেন, সেটা আরেকটু ডিসকাউন্টে এখন পাওয়া যাবে। খুব ভালো ক্যামেরার জন্য মোটো এজ 50 ফিউশন এই ফোনটা আছে। গেমিং এর জন্য রিয়েলমি GT60 এই ফোনটাও ভালো দামে খুব ভালো ফোন, যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। এমনকি ভিভো T সিরিজের ফোনগুলোও দেখতে পারেন, আবার আইকুর ফোনগুলোও দেখতে পারেন। এবার বাংলাদেশে যদি আপনি থাকেন, আমি জানি না আপনি বাংলাদেশে আছেন না ইন্ডিয়াতে আছেন, তো সেক্ষেত্রে বাংলাদেশে থাকলে এই ফোনগুলোর দাম হয়তো একটু বেশি হয়ে যাবে। তখন আপনি একটু কম দামের মধ্যে 30,000-এর মধ্যে ভিভোর Z সিরিজের ফোন পেয়ে যাবেন, সেটা দেখতে পারেন। অলরাউন্ডার ফোন হবে, গেম টেম খেলা যাবে, তো সেই ফোনগুলো দেখা যেতে পারে। তবে আপনাদের কাছে অনুরোধ যে আপনি যদি বলেন কোনো ফোন সাজেস্ট করতে, তাহলে কি কাজে কেন ফোনটা ব্যবহার করবেন সেটা একটু লিখে দেবেন প্লিজ। ইউন মেঘদূত বলছেন অনেকদিন ধরে এই প্রশ্নটা করছি কিন্তু কোনো উত্তর পাই না। পারফরমেন্স এবং 4-5 বছর ইউজের জন্য আন্ডার 15K আইকু Z9X ফোনটা কেমন হবে?
আর এটা ভালো না হলে অন্য কোনো ফোন ভালো হবে আন্ডার 15K এর মধ্যে। আইকু 4-5 বছর যেখানে ইউজ করতে চাইছেন সেখানে আইকুর ফোনই আমি বলবো নিতে। মোটোরোলার ফোন সাজেস্ট করা যেত, কিন্তু 4-5 বছর মোটোরোলার ফোন কেমন দেবে, কেমন আপডেট আসবে, কি হবে আমরা এখনো সঠিক জানি না। এটা জানলে আপনাকে বলতে পারতাম। মোটোরোলা দীর্ঘদিন ধরে একটু ভালো কাজ করুক, তখন সেটা বলবো। কিন্তু এমনিতে মোটোরোলার ফোনও ভালো আছে এই দামে, তবে আমি বলবো আইকুর দিকেই যাওয়া ভালো, যেহেতু ভিভোর সাব ব্র্যান্ড আইকু, ভিভোই ফোনটা বানাচ্ছে, মোদ্দা কথা ওই আইকুর স্ট্যাম্পটাই আছে, তো সেক্ষেত্রে ভিভোর উপর ভরসা রাখা যায় কিছুটা। শফিকুল ইসলাম বলছেন ভিভো কখনোই কম টাকায় ভালো কিছু দিতে পারে না, অন্যান্য কোম্পানির থেকে 10 থেকে 15,000 টাকা বেশি ব্যতিক্রম থাকে ভিভো মোবাইলের দামটা এই ফোনের দামটা মনে হয় বাস সমতুল্য না। এই কথাটা একদমই মানতে পারলাম না, ঠিক নয় কথাটা। ভিভোর T3 আলট্রা এই ফোনটার ভিডিও যে এসেছিল সেখানে আমি বলেছিলাম যে এই ফোনটা সত্যিই পয়সা উসুল ফোন, এবং এখনো তাই বলছি, সেটাই মনে করছি। T3 আলট্রাতে যে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্লাস প্রসেসরটা দেওয়া হয়েছিল, ওই প্রসেসর এই দামে দিলে বলতেই হবে এটা ভালো দিয়েছে, কারণ এই প্রসেসর দিয়ে ফোন আসলে 40,000 টাকা, আরো 10,000 টাকা দাম বেশি হওয়ার কথা। বিশেষ করে ফোনটা দেখতে ভালো, অ্যামোলেড ডিসপ্লে আছে, কার্ভ আছে, ব্যাটারি ভালো, সব মিলিয়ে কিন্তু একটা ব্যালেন্সড ফোন। এবং এটা পসিবল হয়েছে তার কারণ ভিভো টি সিরিজের ফোনগুলো কম দামে লঞ্চ করে বলে। এই যে কম দামে লঞ্চ করে তার কারণ এটাই যে টি সিরিজের ফোনগুলো তারা অনলাইনে বিক্রি করবে বলে মূলত বানায়, তার ফলে ওই ডিস্ট্রিবিউটার, দোকানদার এদের কমিশন দেওয়ার ব্যাপারটা কম থাকে, তার জন্য তারা এটা একটু কমে রাখতে পারে। তো সেক্ষেত্রে ভিভোর ফোন নিলে, টি সিরিজের ফোন নিলে আমার মনে হয় বেশি লাভবান হতে পারবেন। ভিভোর ফোন কমেও পাওয়া যায়, এই টি সিরিজ আসার পর আমি প্রথম বুঝতে পেরেছিলাম। রাকিবুল হাসান বলছেন বাংলাদেশ থেকে আপনার ভিডিওগুলো 4 বছর যাবত দেখি, কিন্তু কখনো কমেন্ট করি নাই, ফার্স্ট টাইম কমেন্ট করলাম দাদা, আশা করি রিপ্লাই দেবেন। লাভ ইউ ভাই, ভালো লাগলো আপনি এত বছর ধরে দেখছেন। শিল্পী ও আক্তার তিনি বলছেন এটা নিয়ে 3টে ফোনের প্রায় একই রকম ডিজাইন, তারা কি ডিজাইন তৈরি করা ভুলে গেছে? না, ভুলে যায়নি, আসলে ভিভো করেছে কি ওই ফোনটাই নানা রকম ভাবে রিব্র্যান্ডিং করে বার করছে। এই টি সিরিজের ফোনগুলো আর আইকুর জেড সিরিজের ফোনগুলো, Z9S যে ফোনগুলো, একই ফোন একটু এদিক ওদিক করে বার করছে, তার জন্যই দেখতে একই রকম। এবার ভিভোর যখন পরের সিরিজটা আসবে, এখন তো V40 সিরিজ চলছে ধরুন মার্কেটে, তো পরে যখন V50 সিরিজ আসবে, এখন যে দিনকাল পড়েছে 3-4 মাস বাদেই আসবে, তখন দেখবেন ডিজাইন আবার কিছুটা পাল্টে গেছে। তখন ওই টি সিরিজের ফোন, ভিভোর V সিরিজের ফোন, আইকুর জেড সিরিজের ফোন সবকটারই দেখবেন ডিজাইন মোটামুটি আবার একরকম, ওই লটটাতে একটা অন্যরকম ডিজাইন হবে। রিব্র্যান্ডিং এর খেলাই তো চলছে এখন। মাসুম মির্জা বলছেন অ্যাজ আ অ্যাপেল ইউজার সবসময় ভয়ে থাকি ব্যাটারি হেলথ নিয়ে, যেটা অ্যান্ড্রয়েডে নাই। এটা কিরকম কথা হলো? ব্যাটারি হেলথ অ্যান্ড্রয়েডে আমরা দেখতে পাচ্ছি না, মানে বিপদটা দেখতে পাচ্ছি না বলে আমরা বিপদটা নিয়ে ভয় পাচ্ছি না, নিশ্চিন্তায় আছি। আইফোনে যে ব্যাটারি হেলথ দেখাচ্ছে এটা তো ভালো ব্যাপার, আমরা বুঝতে পারছি ব্যাটারির অবস্থাটা কিরকম, আমরা ভয়ে না থেকে সচেতন থাকতে পারি এটা দেখার পর। অ্যান্ড্রয়েডে এই ফিচারটা দিলে আমরা সত্যি খুশি হতাম এবং সচেতন থাকতে পারতাম, না থাকাটা কিছু ভালো কিছু নয়। তো আজকের ভিডিও এখন অব্দি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।